আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট খালেদ সাইফুল্লাহ। আজকে আলোচনা করব 2025 সালের হাইকোর্ট বিভাগের পরীক্ষার প্রশ্ন নিয়ে। এই আলোচনার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে বিগত বছরে কীরকম প্রশ্ন এসেছে এবং কী ধরনের প্রশ্ন 2026 সালের পরীক্ষায় আপনারা এক্সপেক্ট করতে পারেন। তো শুরু করা যাক। আপনারা স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2025 সালের পরীক্ষার প্রশ্ন। এখানে আপনারা সবসময় দেখবেন যে সিভিলের একটা গ্রুপ থাকে যেখানে দুইটা প্রশ্নের মধ্যে একটা উত্তর দিতে হয়, ক্রিমিনালে একটা বিভাগ থাকে যেখানে দুইটা প্রশ্নের মধ্যে একটা উত্তর দিতে হয়, এবং রিটের মধ্যে একটা ভাগ থাকে যেখানে দুইটা প্রশ্ন থেকে একটা উত্তর দিতে হয়। আমরা যদি সিভিল অংশটা দেখি, দেখবেন যে এখনকার প্রশ্নগুলোতে অনেক বড় বড় ফ্যাক্ট আসে, কিন্তু এত বড় ফ্যাক্ট দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই প্রশ্নগুলো সহজেই সমাধান করা যায়। শুরুতে যখন সিভিল পড়বেন আমাদের টার্গেট থাকে যে ফার্স্ট আপিল কিভাবে দেওয়া যায়। ফার্স্ট আপিল হচ্ছে খুব শর্ট একটা ড্রাফট হয়ে থাকে, প্রশ্নটার উত্তর খুব সহজেই আধা ঘন্টার মধ্যে আমরা শেষ করতে পারি। সিভিলের মধ্যে ফার্স্ট আপিল এসেছে কিনা এটা বোঝার জন্য আমরা দুটা ফর্মুলা ইউজ করি। একটা হলো ভ্যালুয়েশন, এটা কি 5 কোটি টাকার উপরে কিনা, এবং লাস্টে জাজমেন্ট আছে কিনা। তো জাজমেন্ট আছে কিনা এটা বোঝার জন্য আমরা প্রথমে চলে যাই লাস্টের বাক্যটাতে, দ্য লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ হ্যাজ ডিসঅ্যালাউড দ্য অ্যাপ্লিকেশন। তার মানে আমরা একটা অ্যাপ্লিকেশন রিজেকশন দেখতে পাচ্ছি ফর রিজেকশন অফ দ্য প্লেন আন্ডার অর্ডার 7 রুল 11 ফাইলড বাই দ্য ডিফেন্ডেন্ট। তো আরজি খারিজের যে দরখাস্ত অর্ডার 7 রুল 11 দেওয়া হয় সেটা ডিফেন্ডেন্ট দিয়েছিল এবং লার্নেড জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ যুগ্ম জেলা জজ সেটাকে রিজেক্ট করেছেন। তো এই রিজেকশনটা যেহেতু লাস্ট ফ্যাক্ট, তার মানে এটাকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। এখন আমরা এটাকে কিভাবে সমাধান করব? প্রতি বছরের প্রশ্নেই এই ধারাটা পেয়ে থাকবেন। তবে এটার মধ্যে যেটা মনে রাখার বিষয় সেটা হলো অর্ডার 7 রুল 11 যদি অ্যালাউ হয় তাহলে সেটা ডিক্রি, এবং ডিক্রির বিরুদ্ধে আপিল করতে হয়। তো যদি এটা ডিক্রি হতো তাহলে আমরা ভ্যালুয়েশনটা মিলিয়ে দেখতাম যে সুট ভ্যালু হচ্ছে 30 করোড়, মানে 5 কোটি টাকার বেশি। সেই অবস্থায় আমরা কিন্তু এটাকে ফার্স্ট আপিল করতে পারতাম। কিন্তু যখন অর্ডার 7 রুল 11 এর অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে, সেটা কিন্তু নর্মাল একটা অর্ডার। অ্যাপ্লিকেশনের আদেশগুলোকে আমরা অর্ডার বলে থাকি। তো এটা একটা নর্মাল অ্যাপ্লিকেশন যেটা অর্ডারের সমতুল্য। এই অবস্থায় আমরা এই রিজেকশনের বিরুদ্ধে করব রিভিশন। এখন রিভিশনটা কোথায় হবে? হাইকোর্ট বিভাগে হবে সরাসরি, কেননা ভ্যালুয়েশনটা 5 কোটি টাকার বেশি, ডিস্ট্রিক্ট জাজ কোর্টে যাওয়ার সুযোগ নেই। তাহলে আমরা এটা ফার্স্ট আপিল হিসেবে পেলাম না। কিন্তু গত বছর আমি জানি যে অনেকেই ভুল করে এই প্রশ্নটাকে ফার্স্ট আপিল লিখে এসেছেন। আপনারা যদি ফর্মুলা জানেন তাহলে কিন্তু এত ভুল হবে না। আর ভিতরে যে ডিটেলগুলো আছে, এত বড় প্রশ্ন, এই পুরোটাই আপনার চলে যাবে ফ্যাক্টের ভিতরে। আপনার এখানে এত টেনশন করার কিছু নেই। এরপর আমরা দেখি তো 2 নম্বর প্রশ্নটা ফার্স্ট আপিল কিনা। তো এখানেও আমরা লাস্ট বাক্যের মধ্যে চলে যাব। এখানে বলছে দেয়ার আফটার ওয়াই প্রিফার্ড আদার আপিল নাম্বার 164 অফ 2024 বিফোর দি ডিস্ট্রিক্ট জাজ। তার মানে এখানে একটা আপিল দেখতে পাচ্ছি আমরা যে ডিস্ট্রিক্ট জাজ কোর্টে ওয়াই নামে যে ব্যক্তি তিনি আপিল করেছেন। তো আপিল যদি ডিস্ট্রিক্ট জাজ কোর্টে হয়ে যায়, আর যেহেতু সেকেন্ড আপিলের কোনো বিধান নেই, সেহেতু আপনি স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এই ডিস্ট্রিক্ট জাজের রায়ের বিরুদ্ধে আমাকে এখন হাইকোর্টে যখন আসতে হবে আমরা রিভিশনে আসবো। তার মানে গত বছর দুইটা প্রশ্নই রিভিশনে এসেছিল। আচ্ছা, এরপর আমরা ক্রিমিনাল সেকশনে চলে যাই। ক্রিমিনাল সেকশন থেকে বহুল প্রচলিত দুইটা প্রশ্ন হচ্ছে 561A এবং ক্রিমিনাল আপিল। তো এইবার দুর্ভাগ্যক্রমে যারা শুধু 561 পড়ে গেছেন তাদের জন্য বলছি, দুইটাই আপিল এসেছে। তো আমরা আপিল কিভাবে বুঝবো? প্রশ্নের শেষে চলে যাব যে দ্য অ্যাকিউজড পারসনস আর কনভিক্টেড। তো যখনই আমরা একটা কনভিকশন দেখতে পাবো এবং 302 ধারা, যেটার বিচার কিনা দায়রা জজ বা সেশন জাজ করে থাকেন, তখন আমরা বুঝতে পারি যে সর্বশেষ কোর্ট যেহেতু উনি, তারপরের ধাপ হচ্ছে হাইকোর্ট। হাইকোর্টে আমরা কনভিকশনের বিরুদ্ধে আপিল করে থাকি। কনভিকশনের বিরুদ্ধে আমাদেরকে এখানে আপিল লিখতে হবে, এটা আমরা বুঝতে পারছি এখানে। তো এটা হলো প্রথম প্রশ্ন ক্রিমিনালের থেকে। দ্বিতীয় প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দ্য ট্রাইব্যুনাল কনসিডারিং দ্য এভিডেন্স অ্যাজ সাফিসিয়েন্ট এনাফ কনভিক্টেড এক্স ওয়াই অ্যান্ড জেড। আমরা কিন্তু কনভিকশন দেখতে পাচ্ছি, তার মানে দুইটা প্রশ্নই আপিল। এখানে 561 এর সুযোগ নেই। আমাদেরকে এইভাবে প্রশ্ন সলভ করা শিখতে হবে। ভিতরে আরো অনেক ব্যাপার আছে কিভাবে ফ্যাক্ট লিখতে হবে, যেগুলো আমরা আমাদের ক্লাসে আলোচনা করি। তো আপনারা যারা অল্প পরে পরীক্ষা পাশ করতে চান তারা আমার হাইকোর্ট পরীক্ষার ব্যাচে জয়েন করতে পারেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের নাম্বার দেওয়া থাকবে। কিছুদিন পরেই নতুন ব্যাচ শুরু হবে। রিট সেকশনে চলে যাই। রিট সেকশনটা বিগত বছরগুলোতে আমরা দেখেছিলাম যে রিট অফ ম্যান্ডামাস, সার্সিওরারি আর প্রহিবিশন, এই ধরনের রিটগুলোই আসতো। কুও ওয়ারেন্টো বা হেবিয়াস কর্পাস খুবই রেয়ার ছিল। কুও ওয়ারেন্টো তো কবে এসেছে লাস্ট আমরা মনেই করতে পারি না। তো এখানে আমরা দেখতে পাই যে একটা পার্লামেন্টে 24 year old পার্সন পার্টিসিপেটেড ইন দ্য পার্লামেন্টারি ইলেকশন অ্যান্ড আফটার বিং ইলেক্টেড ফেইল টু টেক ওথ। উনি মেম্বার হিসেবে শপথ গ্রহণ করতে পারেননি। তারপর সেইড মেম্বার অফ পার্লামেন্ট উইদাউট টেকিং ওথ কন্টিনিউস টু সিট অ্যান্ড পার্টিসিপেট ইন দ্য প্রসিডিং অফ দ্য পার্লামেন্ট। তো পার্লামেন্টে উনি যে অংশগ্রহণ করছেন শপথ না নিয়ে, এটা তো বেআইনি কাজ। এই কারণে ওনার পদ দখল করে রাখাটা, এটাকে আমরা চ্যালেঞ্জ করি রিট অফ কো ওয়ারেন্টোর মাধ্যমে। এই প্রশ্নের উত্তরটা তাহলে আমরা কো ওয়ারেন্টো আকারে লিখবো, জাস্ট প্রেয়ারের মধ্যে কিছুটা পার্থক্য আসবে। আর অরের মাধ্যমে যে প্রশ্নটা আছে সেটা হলো যে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট এক্স ওয়াজ অ্যাবডাক্টেড। মানে অপহরণ করা হয়েছিল বা ধরে নিয়ে গিয়েছিল তাকে। এরপর তাকে র্যাব আটকে রাখে। তারপর 2 prominent national dailies published the news of excess abduction। তো তার অ্যাবডাকশনের ব্যাপারটা এটা পত্রিকাতে
পরীক্ষাতেও এসেছে। এই বিষয়গুলো কোর্টের নজরে এনে রিট অফ হেবিয়াস কর্পাস করা যেতে পারে। তো এই প্রশ্নের উত্তরটা হবে রিট অফ হেবিয়াস কর্পাস, আর এটা হবে কুও ওয়ারেন্টো। তো আমরা যখন পরীক্ষার প্রস্তুতি নিব আমাদের মাথায় রাখতে হবে যে আগের মতো শুধুমাত্র 2 রকমের রিট পড়ে গেলেই হবে না, এবার 5 রকমের রিটের প্রেয়ার, কস্টাটিল এই বিষয়গুলো শিখে যেতে হবে, যাতে নতুন ধরনের প্রশ্ন আসলেও আপনারা সেটা ট্যাকেল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।